এই ভিডিওটা তুমি অন করছো তার মানে তোমার এইচএসসির বৃত্ত টপিকটা নিয়ে আগ্রহ আছে। তুমি যদি এই বৃত্ত টপিকের মাধ্যমে ফুল অন সাজেশন পেতে যাও, যেটা তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশনের সব টপিক কভার করে দিবে, তাহলে চলো আমরা আজকে সেই সাজেশনটা তোমাকে দেখাই। সো এই টপিকগুলো এখানে দেয়া আছে, এখানে অনেক টপিক আলাদা আলাদা করে সেকশন ওয়াইজ দেওয়া আছে। তুমি যদি চাও ভিডিওটা এই মুহূর্তে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, আরেকটা পেজ আছে, এটারও চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। বাট এখান থেকে ইন ডিটেলস বলাটা আমার উদ্দেশ্য না, আমি আলাদা আলাদা প্রতিটা টপিক নিয়ে কথা বলে থাকি। সো ফার্স্ট অফ অল আমি সিকিউ এর ক নাম্বার নিয়ে একটা ইনডেপথ আলোচনা করব, যে এই চ্যাপ্টারটা থেকে ক নাম্বারে কী কী কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, অ্যান্ড দেন আমরা ব্যাখ্যা করব খ আর গ এর জন্য কী কী আসতে পারে। চ্যাপ্টারটা খুবই ছোট, আগেই বলে রাখি, জাস্ট দুইটা চ্যাপ্টার আছে, 4.1 4.2, অথবা অনেকের বই 4 এর A 4 এর B হিসাবে থাকতে পারে। সো দুইটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, এটা বলে ছোট মরিচে ঝাল বেশি একটা কথা আছে, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এই ছোট একটা চ্যাপ্টার থেকে কিন্তু এক সেট কোয়েশ্চেন আসবে, MCQ 2-3 নাম্বার, 10 থেকে 13 মার্কসের মতো তোমার ফাইনাল পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, সো আমরা আর কথা না বাড়াই স্টার্ট করি। সো দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে অনেক কিছু হাবে যাবে লিখে রাখছি বোর্ডের মধ্যে, বাট এগুলো তোমার কাছে অজানা হওয়ার কিছু না, তাই না? কি কি লিখছি ভাইয়া দেখো। সিকিউ ক নাম্বারে এই চ্যাপ্টারটা থেকে আসবে বৃত্তের জেনারেল ইকুয়েশন রিলেটেড কোয়েশ্চেনগুলো। বৃত্তের জেনারেল ইকুয়েশন কিরকম হতে পারে ভাই? দুই রকমের হতে পারে। আমরা জানি যে আদর্শ সমীকরণকে আমরা লিখতে পারি x² + y² + 2gx + 2fy + c, এটা একটা ফরম্যাটে আমরা লিখতে পারি, অথবা আমরা x - h² y - k² = r², এই দুইটা ভাবে প্রকাশ করতে পারি, তাই না? এখন এখান থেকে কোশ্চেন হচ্ছে ভাই, এখান থেকে আমার কি কি প্রশ্ন আসতে পারে, তাই না? এটা হচ্ছে আমার কথা। সো জেনারেল ইকুয়েশন থেকে ক নাম্বারে যেমন কোশ্চেন আসবে, খতেও কোশ্চেন আসবে, গতেও কোশ্চেন আসবে, বাট ক এর জন্য কি কি আসবে চলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। সো ক এর জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে, ক এর জন্য আমাদের যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ব্যাসার্ধ প্লাস কেন্দ্রের স্থানাঙ্ক। ব্যাসার্ধ আর কেন্দ্রের স্থানাঙ্ক, এই টপিকটাকে আমরা একটু স্টার মার্ক করে রাখি। ঠিক আছে, এই টপিকটাকে আমরা যদি একটু স্টার মার্ক করে রাখি তাহলে খুবই ভালো হয়। সো এখন কথা হচ্ছে ভাইয়া, এই টপিকগুলো স্টার মার্ক করলাম, এখন এখান থেকে কিভাবে আমি আনসার করতে পারি? যদি তোমার বৃত্তের ইকুয়েশনটা তুমি এইভাবে বানাও, বা তোমার কোশ্চেনের উদ্দীপকে এই ফরম্যাটে দেওয়া থাকে, দুইটা ফরম্যাট, ঠিক আছে, দুইটা বৃত্তের ইকুয়েশন মিন করে, যদি এই ফরম্যাটে থাকে তাহলে কিন্তু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করা খুবই সিম্পল, তাই না? এখানে যদি থাকে তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক কি করব? -g/2 করব, -f/2 করব, তাই না? এভাবে হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো। আর ব্যাসার্ধটা বের করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে r = √g² + f² - c। সো এই দুইটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা এরকম একটা ইকুয়েশন যদি দেয়া থাকে তোমার ফাইনাল কোশ্চেনে, তুমি কিন্তু বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধটা খুবই ইজিলি বের করে ফেলতে পারবা, রাইট? ওকে, গেল। যদি এভাবে দেয়া থাকে ভাই, তাহলে তোমার কোনো কাজই নাই। দেখো এখানে h আর k বলা আছে না, এই h আর k অ্যাকচুয়ালি কি? h আর k হচ্ছে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। সো এখান থেকে h আর k মানটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কেন্দ্রের স্থানাঙ্ক, তাই না? খুবই সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, আর এই r² যেটা দেয়া থাকবে, এখান থেকে তুমি যদি r এর ভ্যালুটা বের করো তাহলে সেই r এর ভ্যালুটাই হচ্ছে তোমার ব্যাসার্ধ, বাস হয়ে গেল। সো এখান থেকে কিন্তু আমরা চাইলে খুব সহজে সিকিউর ক নাম্বারটা আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমার সিকিউর কতে আসার জন্য। আরেকটা ছোট্ট ইম্পর্টেন্ট টপিক আছে যেটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে অক্ষের ছেদাংশ। কথা হচ্ছে ভাই, অক্ষের ছেদাংশটা জানো কি? একটু ভুলে গেছে, একটু রিমাইন্ডার দিয়ে দিলে মনে হয় ভাই খুব ভালো হইতো। তো চলো তোমাদের একটা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি। ধরো আমি এখন দুইটা অক্ষ বোর্ডের মধ্যে আঁকলাম, ঠিক আছে? আর একটা বৃত্ত ড্র করি, চলো। ঠিক আছে, একটা বৃত্ত ড্র করলাম। এখন খেয়াল করো, এই বৃত্তটা আমি যদি অক্ষগুলাকে একটু চিহ্নিত করে দিই, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ। এখন খেয়াল করো, এই পজিটিভ এক্স অক্ষে এই বৃত্তটা কিছু অংশ কেটে নিচ্ছে, রাইট? এই যে এই অঞ্চলটা কেটে নিচ্ছে, তাই না? মানে কাটছে, সোজা কথা, ছেদ করছে, এজন্যই বলে ছেদাংশ, কতটুকু অক্ষ থেকে ছেদ করছে। আর এই অংশটা হচ্ছে ওয়াই অক্ষ, এই বৃত্তটার মধ্যে ছেদ করছে, তাই না? ওয়াই অক্ষটা এই বৃত্তের মধ্যে এতটুকু অংশ কেটে ফেলছে, সোজা কথা। এটা যেটা রুটির মধ্যে চিন্তা করো, রুটির এইটুকু কাটছে ওয়াই অক্ষ, এইটুকু কাটছে হচ্ছে আমার এক্স অক্ষ, তাই না?
সো এইটুকু অংশের ভ্যালু তুমি যদি বের করতে চাও, বের করাটা খুবই ইজি। সেটা হচ্ছে যদি এক্স অক্ষে ছেদাংশের পরিমাণ বের করতে বলে সেটা বের করবা 2√g² - c দ্বারা, আর যদি ওয়াই অক্ষ থেকে করতে বলে তাহলে 2√f² - c। এই দুইটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে ছেদাংশের পরিমাণটা বের করে ফেলতে পারবে। এখন এখানে একটা রিমাইন্ডার দিই, যখন তুমি ছেদাংশের পরিমাণটা বের করবা সাথে একক কথাটা অবশ্যই লিখবা, ঠিক আছে? অনেক সময় টিচার একটু খুঁতখুঁতে হলে এই একক কথাটা না দেখলে মার্কস কেটে দিতে পারে। হাফ মার্ক 1 মার্ক যদি কেটে দেয় খুবই কষ্ট লাগবে, তাই না? একটা ইজি একটা ম্যাথে যদি মার্কস কাটা যায়, তাই না? খুবই কষ্টের ব্যাপার হবে। সো ছেদাংশের পরিমাণটা আমরা কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ করার মাধ্যমে বের করব, ঠিক আছে? ওকে, সো তুমি যদি এই দুইটা টপিকের মধ্যে মোটামুটি একটা আয়ত্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার সিকিউ এর ক খুব ইজিলি আনসার হয়ে যাবে। এরপরেও আমরা বিভিন্ন টপিকে যাব, ওখান থেকেও সিকিউর ক নাম্বার আসতে পারে, বাট এই দুইটা হচ্ছে মোটামুটি হট টপিক বলতে পারো। হ্যাঁ, এখান থেকে সবচেয়ে বেশি সিকিউর ক নাম্বার কোশ্চেন্সগুলো আসে। এরপরেও আমরা যে টপিকগুলো দেখবো ওখান থেকেও সিকিউর ক আসতে পারে, বাট ওখান থেকে একটু ইজিয়ার ভার্সনটা আসবে। যেমন আমরা সিকিউর খ আর গ এর জন্য কিন্তু বৃত্তের ইকুয়েশন থেকেই স্টার্ট করতেছি। বাট দেখো এখানে আমি ব্র্যাকেটে লিখে রাখছি বড় ম্যাথ। বড় ম্যাথ দ্বারা ভাইয়া কি বুঝাইতেছি, যখন আমরা ক নাম্বারের জন্য আনসার করতেছি তখন কিন্তু বড় ম্যাথ আসবে না, ওখান থেকে জাস্ট ইকুয়েশন বানাইতে বলবে অথবা ইকুয়েশন করার জন্য সাফিসিয়েন্ট ডেটা দিয়ে দিবে। ওই ডেটা দেখে আমার ইকুয়েশনটা বানাইতে হবে। ইকুয়েশনটা বানানো হয়ে গেলে আমি কিন্তু সেখান থেকে খুব সহজে কেন্দ্রের স্থানাঙ্কগুলো আর ব্যাসার্ধগুলো বের করে নিতে পারবো, আর অক্ষের ছেদাংশ যদি বের করতে বলে বের করতে পারবো। বাট এখানে বৃত্তের ইকুয়েশনটা একটু বড় ম্যাথ হবে, কারণ এখানে হয়তো ইকুয়েশনটা বের করার জন্য আমার কিছু কাঠখড় পোড়াইতে হবে, ঠিক আছে? মানে এখানে এত ইজিয়ার হবে না যতটা ক নাম্বার বা ক নাম্বারের জন্য আর কি ইজি ছিল। সো বৃত্তের ইকুয়েশন থেকে আমি বেশ কিছু টপিক ভাগ করে দিচ্ছি এখানে তোমাদের জন্য, প্রতিটা নিয়েই আমরা একটা ব্রিফ ডিসকাশনে যাব, ঠিক আছে? সো আগেই বলে রাখতেছি আমাদের আজকের ক্লাসটা কিন্তু তোমার একটা প্রবলেম সলভিং ক্লাস না, এটা একটা গাইডলাইন ক্লাস। মানে আমি তোমাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যে কোন কোন টপিকগুলো পড়ে গেলে তোমার এইচএসসিতে এক সেট সিকিউ তুমি শিওরলি আনসার করতে পারবে, এমসিকিউগুলো ভালো মতো আনসার করতে পারবে যদি তুমি এই টপিকের কনসেপ্টগুলো একদম 100% ক্লিয়ার থাকো। ব্যাসের প্রান্তবিন্দু, এখন চিন্তা করো যদি আমাকে এরকম একটা বৃত্ত দেওয়া থাকে যার দুইটার ব্যাসের প্রান্তবিন্দুর কথা বলে আছে। ব্যাসের প্রান্তবিন্দুগুলো কি, যদি ধরো ভাই একটা র্যান্ডম বৃত্ত আঁকলাম, এই বৃত্তের অনেকগুলো ব্যাস আছে, তাই না? তো ধরলাম আমরা এই বৃত্তের এটা একটা ব্যাস, বড় হয়ে গেছে, তাই না? মোটামুটি ধরা যায় এটা হচ্ছে আমাদের একটা ব্যাস। হ্যাঁ, এখন এই ব্যাসের দুইটা প্রান্ত আছে, তাই না? প্রান্ত মানে কি দুই মাথা, সোজা কথা। তো ধরলাম এই ব্যাসের এই মাথার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই মাথার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে? তো যদি তোমার কাছে এরকম দুইটা ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকে, কোশ্চেনে দেয়া থাকে, বা তুমি ধরো কোনো একটা মাধ্যমে বের করছো, সো ওইখান থেকে তুমি কিন্তু খুব সহজে একটা বৃত্তের ইকুয়েশন ডিরাইভ করতে পারো, যেটা অ্যাকচুয়ালি আমরা অনেকে জানি, যেটা আমরা বলি খলিফার উপপাদ্য। সো খলিফার উপপাদ্য, খলিফা কিন্তু খুব সুন্দর একটা উপপাদ্য বানিয়ে দিয়ে গেছে আমাদের জন্য, যে ভাই তোমার কাছে দুইটা প্রান্ত আছে, খলিফা বলছে এখান থেকে বৃত্তের ইকুয়েশন বের করা একদম এরকম একটা ব্যাপার, বুঝছো? তো এরকম একটা ব্যাপার আমি কিভাবে বের করতে পারবো, দেখো খলিফার উপপাদ্যটা যদি আমি তোমাকে এক লাইনে লিখি, যে তুমি যদি দুইটা প্রান্তবিন্দু জেনে থাকো একটা বৃত্তের, তাহলে খুব সহজেই সেই বৃত্তের ইকুয়েশন বের করতে পারবা। ইকুয়েশনটা হবে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 into y - y2 equal to 0. সো ভাই লোক, বোন লোক, বাচ্চা লোক, যেটাই থেকে থাকো এতক্ষণ পর্যন্ত ক্লাসে আসো, তাদেরকে বলি, দেখো তুমি যদি দুইটা বিন্দু জেনে থাকো যারা হচ্ছে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, যে কোনো ব্যাস হতে পারে, ব্যাস তো এখানে কোটি কোটি ব্যাস আছে, তাই না? প্রান্তবিন্দু তো এখানে হাজার হাজার লক্ষাধিক প্রান্তবিন্দু পাবো। যাই হোক, যদি যে কোনো দুইটা তুমি জেনে থাকো তাহলে কিন্তু তুমি একটা বৃত্তের সমীকরণ খুব সহজে বের করে ফেলতে পারবা এই খলিফার উপপাদ্যটা ইউজ করার মাধ্যমে, যেটা হচ্ছে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। সো খেয়াল করো এখানে আমরা x1, এখানে একটু খেয়াল করো, x1 আর x2 এর ভ্যালুটা আমাদের জানা থাকবে, ওটা আমরা বসায় দিব। y1 আর y2 এর ভ্যালুটাও কিন্তু আমাদের জানা থাকবে, আমরা কিন্তু ওখান থেকে সুন্দর মতো ভ্যালুটা বের করতে পারবো, তাই না? সো এখানে বসায় দিলে কিন্তু আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, হালকা একটু ক্যালকুলেশন করলে আমাদের বৃত্তের সমীকরণটা দাঁড় করা যাবে। জাস্ট গুণ করতে হবে, বুঝতেই পারতেছি এখানে গুণ করলে আমাদের এই যে এরকম দুইটা ইকুয়েশন এইভাবে তো আসবে না, অ্যাকচুয়ালি এইভাবে আসবে, সেইভাবে আমরা সাজায় লিখবো,
ঠিক আছে, বাট নট লাইক যে তুমি এভাবে লিখলে হবে, এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। প্রেফারেবল হচ্ছে এটা লিখলে ভালো, এটা যদি তুমি বানাইতে পারো খুবই ভালো, কোনো সমস্যা নেই, দুইটা লিখলে তুমি ফুল মার্কস পাও। ঠিক আছে, সো ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সেকেন্ড একটা টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 3 বিন্দুগামী বৃত্ত। 3 বিন্দুগামী বৃত্ত মানে একটা বৃত্ত মধ্যে কোটি কোটি বিন্দু আছে, এটা আমরা জানি ভাই, এটা নতুন করে কিছু বলার নাই। একটা বিন্দু না, বৃত্তের মধ্যে কোটি কোটি বিন্দু আছে, রাইট? এখন এই কোটি কোটি বিন্দুর মধ্যে তোমার কোটি কোটি বিন্দু জানার দরকার নাই একটা বৃত্তের সমীকরণ জানতে, তোমার জাস্ট 3টা বিন্দু জানলেই চলে যাবে। সো তুমি যদি কথা ধরলাম একটা বৃত্ত এঁকে দেখাই, তো ধরো আমি এই বৃত্তটা আছে আমার কাছে, এখানে আমি 3টা বিন্দুর কথা আমি জানি। কোন 3টা বিন্দু ভাই? ধরলাম এখানে একটা বিন্দুর কথা আমি জানি, এটা হচ্ছে ধরো x1 y1, এখানে আরেকটা বিন্দু আছে ধরো কাছাকাছি দিলাম x2 y2, আর ধরো এখানে আরেকটা বিন্দু আছে x3 y3। তাই না? এরকম 3টা বিন্দু ধরো তোমার কাছে দেয়া আছে। এখান থেকে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে পারি আমরা? খুবই সোজা এখান থেকে বৃত্তের সমীকরণটা বের করা। আমরা বৃত্তের জেনারেল ইকুয়েশনে দেখছি যে 3টা আমার কাছে অজানা রাশি ছিল, তাই না? ফার্স্ট ইকুয়েশনটার কথা বলতেছি যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাই না? এটা হচ্ছিল আমাদের বৃত্তের একটা আদর্শ সমীকরণ। এখন তুমি খেয়াল করো, এই যে আদর্শ সমীকরণটা, এই সমীকরণে অজানা রাশি কতগুলো আছে? এটা যেহেতু একটা সমীকরণ, এক্স আর ওয়াই তো থাকবে, তাই না? তুমি যখন ফাইনালি সমীকরণটা বের করবা এক্স আর ওয়াই কিন্তু থাকবে। তাহলে ভাইয়া এখান থেকে কি কি মান আমার বের করা লাগবে যদি আমি সমীকরণটা বের করতে চাই? তুমি খুব সহজেই বলতে পারবা যে ভাইয়া আমি চাইলে জি এর মানটা, এফ এর মানটা আর সি এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার বৃত্তের ইকুয়েশনটা আমি দাঁড়া করায় ফেলতে পারবো, তাই না? জি এফ সি এর ভ্যালুটা যদি আমি বের করতে পারি। এখন চিন্তা করো, এখানে অজানা রাশি আমার বের করা লাগবে 3টা, তাই না? বিন্দু কয়টা আছে ভাইয়া? 3টা বিন্দুই আছে। তো তুমি এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটাকে কি সিদ্ধ করতে পারবা না? কেন ভাই? কারণ আমি যদি মনে করি এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, তাহলে এই বিন্দুটা যেহেতু এই বৃত্তের উপর অবস্থান করতেছে, তাহলে এই বিন্দু দ্বারা এই বৃত্তের সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে। অর্থাৎ এই x1 y1 বিন্দুটাকে আমি এই x আর y এর জায়গায় বসায় দিতে পারবো, পারবো না? পারবো। 3টা বিন্দু হয়তো ভ্যালু দেওয়া থাকবে, তো যাই হোক ভ্যালুগুলা বসাইলে এটা GFC যুক্ত একটা রাশি তৈরি হবে, তাই না? 3 চলক বিশিষ্ট একটা রাশি। সেম ভাবে আমি কিন্তু বলতে পারি, খেয়াল করো, সেম ভাবে ভাইয়া বলতে পারবো যে ভাই এই সমীকরণটা তো x2 y2 দ্বারাও সিদ্ধ হবে, তাই না? সো এই সমীকরণটা ওই বিন্দুটা দ্বারাও সিদ্ধ হবে। তুমি x আর y এর মান বসানোর পরে GFC সংক্রান্ত আরেকটা সমীকরণ পাবা। তারপরে ভাই এটা দিয়েও তো একই কাজ, তাই না? এটা দিয়েও তো সিদ্ধ হবে। তাহলে তুমি আরেকটা সমীকরণ পাবা GF আর C সংক্রান্ত। তাহলে চিন্তা করে দেখো, GFC 3টা চলকের জন্য তুমি সমীকরণ পাইছো 3টা GFC, তাই না? GFC যুক্ত 3টা সমীকরণ পাইছো। সো 3টা চলকের জন্য 3টা সমীকরণ কি এনাফ না সলভ করার জন্য? হ্যাঁ, অবশ্যই এনাফ। সো এই 3টা বিন্দু তুমি যখন এই বৃত্তের সমীকরণে বসাবা তখন তুমি 3 বারে 3টা ইকুয়েশন পাবা। ওই 3টা ইকুয়েশন যখন তুমি সলভ করে ফেলবা তাহলে কিন্তু তুমি GF আর C এর ভ্যালু পেয়ে যাবা। সো এখানে একটা হিন্ট বলে রাখি, তুমি যখন 3টা সমীকরণ বের করলা তুমি জাস্ট সুন্দর করে লিখবা যে 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই। 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই। হ্যাঁ, এখানে আমি অ্যাকচুয়ালি লিখছি সমাধান করে পাই, যারা দেখতে পারতেছে না তাদের চোখে সমস্যা আছে, বুঝছি, এখানে আমি সুন্দর করে লিখছি 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করে পাই। ঠিক আছে, সো এই সমাধান করে পাই লেখার পরে তোমার কি 3টা সমীকরণ সলভ করা দরকার আছে? না, দরকার নেই, এত কষ্ট করা দরকার নেই। ক্যালকুলেটরটা হাতে নিবা, ক্যালকুলেটরে কিন্তু 3টা চলকযুক্ত 3টা অজানা রাশি থাকলে আমরা যে সমীকরণ সমাধান করতে পারি ওটা কিন্তু সব ক্যালকুলেটরেই করা যায়। ঠিক আছে, আমি আশা করি তোমাদের সবার কাছে অন্ততপক্ষে ক্যাসিওর বা যে কোনো 991 ES প্লাস ভার্সনটা আছে, অথবা EX থাকলে তো আরও ভালো, CW থাকলেও সমস্যা নেই। ওরকম মানে অ্যাটলিস্ট মডার্ন ক্যালকুলেটার আছে, 100 MS ওরকম ক্যালকুলেটার নেই, ওখানে হয়তো সলভ করা যাইলেও যাইতে পারে, বাট আশা করবো যে ইন্টারে যেহেতু উঠছো, সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবে, একটু ভালো ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেটরে তুমি এই 3টা ইকুয়েশনের মানগুলা বা সহগগুলা যদি বসায় দাও তাহলে কিন্তু GFC এর মান তোমাকে সিরিয়ালি ক্যালকুলেটর বের করে দিবে। সো তোমার কিন্তু আবারও বলতেছি সলভ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট লিখবা 1, 2, 3 নং সমীকরণ সমাধান করে পাই, লেখার পরে ক্যালকুলেটর থেকে ভ্যালুগুলা বের করে GFC এর মানগুলা লিখবা।
এরপর সেই জিএফসির ভ্যালুগুলো তুমি এই যে ইকুয়েশনটা ধরছো এখানে যদি বসায় দাও তাহলে কিন্তু তোমার বৃত্তের সমীকরণটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, আশা করি তুমি এইটুকু পর্যন্ত সবকিছু বুঝতে পারছো। সো এই দুইটা টপিক খুবই সোজা, তাই না? বিন্দু দেওয়া থাকতেছে, আমরা বিন্দুগুলা বসাইলে কিন্তু সমীকরণ বের হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আমরা নেক্সট টপিকটায় চলে আসি, যেটা বলতেছে বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষে অবস্থান করে অথবা বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষে অবস্থান করে। আমরা এখন এই টপিকটা বোঝার চেষ্টা করি। সো আমরা একটা বৃত্ত নিলাম, আগে আমরা অক্ষগুলো আঁকি যেহেতু আমাদের এখানে কেন্দ্রের ব্যাপার অক্ষের সাথে ব্যাপার স্যাপার আছে। আমরা ফার্স্টে বললাম যে একটা বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থান করতে পারে, ধরলাম এটা কথার কথা এক্স অক্ষে অবস্থান করতেছে। সো আমরা একটা বৃত্ত আঁকলাম, ধরলাম এই বৃত্তটা। দেখো এই একটা বৃত্ত আমি আঁকছি, এই বৃত্তের কেন্দ্রটা কোন অক্ষে অবস্থান করতেছে? তুমি বলো ভাইয়া এটা তো খুবই সিম্পল, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষে অবস্থান করতেছে, তাই না? সো একটা কথা চিন্তা করে দেখো, একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আমি এর স্থানাঙ্কটা খুব সহজে বের করে ফেলতে পারবো, তাই না? মনে করো আমাদের বৃত্তের একটা ইকুয়েশন ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তাই না? মানে এইচ কে ছিল কেন্দ্রের স্থানাঙ্ক। সো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি এইচ কমা কে হয় তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজে একটা বিন্দুর মান আমি জানি, তাই না? এইচ আর কে এর মধ্যে আমি কিন্তু একটা ভ্যালু জানি। যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে তাহলে কিন্তু এই বৃত্তটার কি শূন্য, খেয়াল করে দেখো তো, এটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করতেছে তার মানে এর মধ্যে ওয়াই অক্ষের কোনো ভ্যালু নাই, তাই না? ওয়াই অক্ষের কোনো ভ্যালু নাই অর্থ কি মিন করতেছে যে এইটা কোটির ভ্যালু 0, তার মানে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা 0, তাই না? এইচ কমা 0। তাহলে এখন চিন্তা করো, যদি এই বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করে থাকে তাহলে এর স্থানাঙ্ক কিন্তু আমি অলরেডি অর্ধেক জেনে ফেলছি, তাই না? যে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা 0। এখন মনে আছে আমরা যে কেন্দ্রের স্থানাঙ্ক যখন শুরুতে বের করতেছিলাম মেইন ইকুয়েশনে জি আর এফ এর সাথে যে একটা সম্পর্ক বের করছিলাম, যে আমরা বলতেছিলাম যে ভাই মাইনাস এফ বাই 2 করলেই তুমি হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক পাবা, তাই না? আসলে স্থানাঙ্কগুলো কি ছিল চলো তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে আসি। যে আমরা যদি জি বাই 2 মাইনাস জি বাই 2 করি তাহলে কিন্তু আমরা এইচ কে পাবো, তাই না? কেন্দ্রের স্থানাঙ্ক। আবার মাইনাস এফ বাই 2 যদি করি তাহলে আমরা কে কে পাবো, কেন্দ্রের স্থানাঙ্কের কোটির ভ্যালুটা। তো এখন চিন্তা করো, যেহেতু এই সমীকরণটাতে কে এর মান 0 হয়ে গেছে, যেহেতু কে এর মান 0 হয়ে গেছে তাহলে আমরা বলতে পারবো না যে মাইনাস এফ বাই 2 এর ভ্যালু 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে কি ভাইয়া বলতে পারবো যে এফ এর ভ্যালুটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে চিন্তা করো, তুমি যখন বৃত্তের সমীকরণটা লিখবা তুমি খুব সহজে দুইভাবে লিখতে পারো যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস কে এর মধ্যে তোমার কে এর ভ্যালু তো 0, সেটা ডিরেক্টলি লেখা যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ আর স্কোয়ার। এখান থেকে খুব সহজেই কিন্তু মানে একটা কষ্ট কমে গেছে, তাই না, সমীকরণটা বের করার ক্ষেত্রে। আবার যদি আমরা মেইন সমীকরণটার কথা চিন্তা করি, তাহলে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এফ এর ভ্যালু তো 0, তাই না? 2fy এর ভ্যালু কিন্তু তাহলে 0, তাহলে প্লাস সি ইকুয়াল টু 0। সো এখান থেকেও কিন্তু আমরা খুব সহজেই বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবো, তাই না? এখান থেকে আমাদের একটু কষ্ট কমে গেল, আমাদের কিন্তু একটু কষ্টটা কমে গেছে, তাই না, এইভাবে বের করার ক্ষেত্রে। সো দেখতেই পাচ্ছ যে যদি কেন্দ্রটা এক্স অক্ষে অবস্থান করে তাহলে এফ এর ভ্যালুটা 0 হয়। সিমিলারলি এখন তুমি চিন্তা করো এই বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই অক্ষে অবস্থান করতো, যদি একটু নাড়াচাড়া করে দেখাই দিই, এটা আমি বলবো না, এটা অ্যাকচুয়ালি তোমরা ফিগার আউট করে বের করে নিতে পারা উচিত। ধরো এখন এই বৃত্তটা আমি একদম ধরে এখানে ওয়াই অক্ষের উপর নিয়ে আসি, ঠিক আছে? এখন এর কেন্দ্রটা হচ্ছে এখানে, কেন্দ্র আগের মতো এইচ কমা কেই আছে। এখন দেখো তো, যেহেতু কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে তাহলে এর ভুজ এক্স এর ভ্যালু বা এইচ এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাই না? এইচ এর ভ্যালু 0 হওয়ার অর্থ কি? জি এর ভ্যালুও 0। তাহলে এইবার সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আর এইখানে এক্স স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, তাই না?
করে দিলাম না তোমাকে, বললাম যে করে দিব না, তাও করে দিছি। বাট জিনিসটা কিন্তু বোঝাটা খুবই সিম্পল ছিল, তাই না? যে কেন্দ্রগুলো যদি কোনো একটা অক্ষের উপর অবস্থান করে, আচ্ছা দুইটা টপিক আছে, একটা হচ্ছে অক্ষের উপর অবস্থান করে আর একটা হচ্ছে অক্ষকে স্পর্শ করে। আমরা কিন্তু এখন পড়তেছি কেন্দ্রটা অক্ষের উপরে অবস্থান করতেছে। আমরা দেখলাম যদি অক্ষের উপর কেন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে একটা বিন্দুর ভুজ বা কোটির ভ্যালু ডেফিনেটিভ ভাবে জানতে পারবো এবং সেখান থেকে আমাদের ইকুয়েশনগুলো ছোট হয়ে আসবে। ঠিক আছে? সো এখানে আরো কিছু কেন্দ্র দিয়ে সিদ্ধ আর অনেক কিছু শর্ত থাকবে, বাট যদি অক্ষের উপর অবস্থান করে ইকুয়েশনগুলো এইরকম অথবা এইরকম ভাবে থাকবে। ওকে, তো আশা করি টপিকটা আমরা ক্লিয়ার হতে পারছি। তো আমরা এই টাইপটা কিন্তু এতক্ষণে দেখে ফেললাম। সো এখান থেকে কি করতে হবে না করতে হবে, নেক্সট টাইপটা একটু দেখি। যে যদি একটা বৃত্ত অক্ষগুলাকে ছেদ করে, আমরা কিন্তু জানি যে একটা চিত্র আঁকা আছে, দেখতে পারো যে এই বৃত্তটা এক্স অক্ষকে এতটুকু অংশ ছেদ করছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ এই বৃত্তটাকে এতটুকু অংশ ছেদ করে ফেলছে, তাই না? কেটে নিছে সোজা কথা। তো আমরা জানি যে অক্ষ যদি একটা বৃত্তকে কেটে নেয় তাহলে তার দুইটা ইকুয়েশন দিয়ে আমরা মান বের করে নিতে পারি যে কতটুকু অংশ সে ছেদ করছে বৃত্তটার মধ্যে। এক্স অক্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে 2√g² - c, ওয়াই অক্ষের ক্ষেত্রে সেটা হবে 2f² - c। তো আমরা এই দুইটা ইকুয়েশন ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা অক্ষদ্বয়ের ছেদাংশের পরিমাণটা বের করে নিতে পারবো। ঠিক আছে? সো এইটাই ছিল মোটামুটি কথা। সো এখান থেকে আমরা দেখছিলাম যে ক নাম্বার কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে, তাই না? বাট খ আর গ এর ক্ষেত্রে এই দুইটা টপিক থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে যে এখান থেকে কি রকম কোশ্চেন আসতে পারে। যেমন ধরো তোমাকে কোশ্চেনে বলে দিবে যে এক্স অক্ষে ধরো এটা 3 একক পরিমাণ কর্তন করছে, কথার কথা একটা কোশ্চেন ধরলাম আমরা 3 একক পরিমাণ কর্তন করছে। তো এখান থেকে আমরা কিভাবে সলভ করতে পারবো যে এই টোটাল জিনিসটার ভ্যালু 2√g² - c, এইটার ভ্যালু হচ্ছে 3। সো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে একটু ক্যালকুলেশন করলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, তাই না? একটু ক্যালকুলেশন করে নিতে পারলে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। সো এরকম মান টান দেওয়া থাকবে যে এক্স অক্ষে 3 একক কাটছে, ওয়াই অক্ষে 5 একক কাটছে। সো এখান থেকে কিন্তু বিভিন্ন সমীকরণ বের করে বলে নিতে পারে। সো এরকম দিয়ে তোমরা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। ঠিক আছে? সো এরকম কোশ্চেন আসবে তোমার খ বা গতে, বাট খেয়াল রাখো কতে কিন্তু ডিরেক্ট জাস্ট মানটা বের করতে বলবে, জি আর সি এর মান দেওয়া থাকবে বা এফ সি এর মান দেওয়া থাকবে। ওকে, আচ্ছা। তো এরপরে দেখতে পাচ্ছি যে অক্ষকে স্পর্শ করে এই টপিকটা। একটা বৃত্ত যদি অক্ষগুলোকে স্পর্শ করে 3 ভাবে স্পর্শ করতে পারে, হয় সে এক্স অক্ষকে স্পর্শ করবে, না হয় ওয়াই অক্ষকে, না হয় উভয় অক্ষকে সে স্পর্শ করবে। তা আমরা দেখো অক্ষকে স্পর্শ করলে বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল। যদি এই এক্স অক্ষকে স্পর্শ করা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে তুমি দেখো এই বৃত্তের যদি আমি পরিধি পর্যন্ত একটা সরলরেখা আঁকি, এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ মিন করতেছে, তাই না? এখন এই ব্যাসার্ধের স্থানাঙ্কটা তুমি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা। কিভাবে বের করতে পারবো? দেখো এই সরলরেখাটা অ্যাকচুয়ালি যদি এই কেন্দ্রের স্থানাঙ্ক h, k হয়, তাহলে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কি এক্স অক্ষ থেকে দূরত্ব মিন করতেছে না? এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব কি তার কোটি, তাই না? তাহলে এটা হচ্ছে মডুলাস অফ কে, অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে কোনো বৃত্তের কেন্দ্র r = মডুলাস অফ কে। ভাই মডুলাস কেন? কারণ স্থানাঙ্ক তো নেগেটিভও হতে পারে, ব্যাসার্ধ তো নেগেটিভ হবে না, তাই না? তো এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি r এর ভ্যালু কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবা, তাই না? তো ইকুয়েশনে r² এর পরিবর্তে তুমি k² বসে দিলে কিন্তু কাজটা খুব সহজে হয়ে যাচ্ছে। সিমিলার ব্যাপারটা ওয়াই অক্ষকে স্পর্শ করে যদি খেয়াল করো, আবার যদি এটা কেন্দ্র হয় আর এটা যদি আমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ওই ওয়াই অক্ষ পর্যন্ত একটা সরলরেখা ড্র করি, তাহলে খেয়াল করো এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি h, k। তাহলে এই ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মানে কি তার ভুজ, তাই না? তার ভুজের ভ্যালু কত? h। তাহলে আমরা বলতে পারি এখানে r = লেখা যাবে মডুলাস অফ h, তাই তো? আবার ওইখানে খেয়াল করো যদি সেটা উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখো উভয় অক্ষকে স্পর্শ করতে আমরা বুঝাই যাচ্ছে যে এখান থেকে এই ভ্যালুটা যা হবে এই ভ্যালুটাও কিন্তু তাই হবে, তাই না? মানে এইচ আর কে এর ভ্যালু কিন্তু এখানে সেম থাকা লাগবে যদি সেটা উভয় অক্ষকে স্পর্শ করে ফেলে, তাই না? উভয় অক্ষকে স্পর্শ করলে কিন্তু বিষয়টা সেরকম দাঁড়ায় যাইতেছে। ঠিক আছে? সো আমরা আশা করি যে এইখান থেকে আমরা যদি কোশ্চেনগুলো এসে থাকে, যদি আমাদের এই টপিক থেকে কোশ্চেন আসে, আমরা খুব ইজিলি আনসার করতে পারবো যে একটা অক্ষকে স্পর্শ করলো, দুই অক্ষকে স্পর্শ করলো বা উভয় অক্ষকে স্পর্শ করলো। এখান থেকে কিন্তু টপিকগুলো আমরা ব্যাসার্ধের ভ্যালুগুলো দেখে খুব সহজে কিন্তু মানগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম সমীকরণে জাস্ট ব্যাসার্ধের ভ্যালুটা ওই স্থানাঙ্ক দেখে বসে দিলে কিন্তু হয়ে যায়। মানে আমার বেসিক্যালি এরকম শর্তগুলো দেওয়া থাকলে একটা করে কন্ডিশন কমে যায় অক্ষকে স্পর্শ করলে, তাই না? যে এখানে যেমন আমরা একটা চলকের ভ্যালু কমে গেল, আর এর ভ্যালুটা h দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এখানে আর এর ভ্যালুটা k দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এরকম আর কি। যাই হোক, আমরা এর পরে যদি যাই যে অক্ষকে স্পর্শ এবং দুই বিন্দুগামী, চিন্তা করো
বিন্দুটা অক্ষকে স্পর্শ করছে মূল বিন্দুতে, এটা একটা স্পেশাল টাইপ, এখানে বলা আছে অক্ষকে সে মূল বিন্দুতে স্পর্শ করবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর এটা তোমরা হয়তো বুঝে নিতে পারবা। যেমন এই বৃত্তটার কথা চিন্তা করো, এটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাই না? মূল বিন্দুতে স্পর্শ করার কারণে এর কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এর কিন্তু এক্স অক্ষে কোনো ছেদাংশ রয় নাই, না, এক্স অক্ষে ছেদকৃত অংশ নাই। তো যেহেতু ছেদকৃত অংশ নাই, তো ছেদকৃত অংশের পরিমাণ কত হবে? 2√g² - c, এটার ভ্যালু 0 হবে। কারণ ভাই যদি সে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অর্থ তো সে এক্স অক্ষ থেকে কোনো অংশ কেটে নিতে পারে না, তাই না? কেটে নিতে যদি না পারে তাহলে 2√g² - c এর ভ্যালু 0 হবে, g² = c হবে। আবার তুমি এখান থেকে বলতে পারো না যেহেতু ছেদ করে নেয় নাই তাহলে g² = c = 0 হবে, বলা যায় না, যেহেতু কোনো অংশ সে কাটতে পারে না। সিমিলার ভাবে সে যদি এই বৃত্তটার কথার কথা যেটা হাতে একটা এঁকে দেখায়, যদি এরকম হতো যে বৃত্তটা y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ভাইয়া কি হইতো? তাহলে জাস্ট জিনিসটা এরকম হইতো যে f² = c = 0, তাই না? এটা খুব সহজে কিন্তু আমরা বুঝে নিতে পারতেছি যেহেতু সে কোনো অংশ ছেদ করতে পারে না। ওকে, তো এখান থেকে আমরা ইকুয়েশনগুলো দাঁড় করায় ম্যাথগুলো সলভ করে নিতে পারবো, ঠিক আছে? সো বেসিক কনসেপ্ট কিন্তু এটা, যদি অক্ষগুলাকে মূল বিন্দুতে স্পর্শ করে। আর দুই বিন্দুগামী হইলে ইকুয়েশন থেকে তো আমার দুইটা ছলক কমে গেল, দুইটা বিন্দু বসায় দিলে কিন্তু তোমার খুব সহজেই ইকুয়েশনগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? অলরাইট, তাহলে এখন খেয়াল করো আরেকটা জিনিস দেখি, যে কেন্দ্র ইন এ সরলরেখা, তাই না? মানে বৃত্তের কেন্দ্রটা যদি একটা সরলরেখার মধ্যে অবস্থান করে, বৃত্তের কেন্দ্রটা যদি একটা সরলরেখার মধ্যে অবস্থান করে তাহলে কি হয়? এই কেন্দ্রটা যদি h, k হয় আর এই সরলরেখার সমীকরণটা যদি x + by + c = 0 হয়, তুমি খেয়াল করো h আর k যদি তুমি এই সরলরেখার সমীকরণে বসায় দাও কি হবে? কেন বসাই দিব ভাই? কারণ এই সরলরেখার উপরে এই কেন্দ্রটা অবস্থান করতেছে, তাই না? মানে এই কেন্দ্র দ্বারা এই সরলরেখার সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারবা যে AH + BK + C = 0। সো এরকম একটা ইকুয়েশন পাবা, এখান থেকে তুমি সলভ করলে বা বিভিন্ন জায়গায় ইউজ করে কিন্তু আমরা বৃত্তের সমীকরণে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? মানে একটা এক্সট্রা একটা ইকুয়েশন দেবে। সোজা কথা, একটা সরলরেখা যদি একটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে তাহলে তুমি একটা এক্সট্রা ইকুয়েশন পাবা ম্যাথে ক্যালকুলেশন করার ক্ষেত্রে, ঠিক আছে? জাস্ট খুবই ইজি কনসেপ্ট, যে বিন্দুটা থাকে দুটো দ্বারা সিদ্ধ হবে, এই হচ্ছে কথা। সো এইটা আশা করি আমরা বুঝতে পারলাম, আশা করি এটা সবচেয়ে ইজি ছিল, তাই না? এটা কেন্দ্র দিয়ে গেলে সিদ্ধ হবে, এটা তেমন কি ছিল। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর দুই একটা কনসেপ্ট আছে। যেমন এখানে বলা আছে একটা রেখা ক্রস বৃত্তে ছেদ বিন্দুগামী বৃত্ত, মানে জিনিসটা কি দাঁড়াইলো এখানে, যে একটা বৃত্ত এমন যদি হয় সে আরেকটা বৃত্ত আর রেখার ছেদবিন্দু, মানে এই যে ছেদবিন্দুগুলো, এই ছেদবিন্দুটা এই বৃত্তটার রেখার ছেদবিন্দু, এই ছেদবিন্দুগুলো দিয়ে যদি থার্ড একটা বৃত্ত পাস করে, আঁকাটা কি ভালো হইলো? এই তো হয়ে গেছে। মানে আমার এই সবুজ বৃত্তটা দেখো, এই বৃত্ত আর এই সরল রেখার ছেদবিন্দুগুলা দিয়ে সে কিন্তু পাস করছে, তাই না? তাহলে এই বৃত্তটার ইকুয়েশন আমরা যদি বের করতে চাই খুবই সোজা। যেমন এই বৃত্তটা, মানে আমাদের যেই বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু দিয়ে নতুন বৃত্তটা পাস করছে, ওগুলোর ইকুয়েশন যদি এরকম দুইটা হয় তাহলে কিন্তু খুবই সোজা এটার ইকুয়েশন বের করা। ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা যদি আমি অন্য একটা কালি দিয়ে দেখাই তাহলে সেটা হবে x² + y² + 2gx + 2fy + c। এটা হচ্ছে আমার এই বৃত্তটার সমীকরণ, আর এই যে সরলরেখাটার এই সমীকরণটা জাস্ট খুব সিম্পল, প্লাস k × সরলরেখার সমীকরণ। মানে একটা বৃত্ত যদি আরেকটা বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু দিয়ে পাস করে তাহলে তার ইকুয়েশন হবে ওই বৃত্ত প্লাস k × ওই সরলরেখা। জাস্ট এটা আমি মনে রাখলাম আমি যখন কলেজে ছিলাম, যে বৃত্ত প্লাস k × সরলরেখা, এটা যদি আমরা বানায় ফেলি তাহলে সেটা হবে সেই নতুন বৃত্তটার ইকুয়েশন, তাহলে সেটা হবে সেই নতুন বৃত্তটার ইকুয়েশন, ঠিক আছে? আরো বিভিন্ন শর্ত দেওয়া থাকবে যেটা দিয়ে আমরা k এর মানটা বের করে নিতে পারবো। সো বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা। এরপরে আমাদের আর একটা ছোট ছোট দুইটা টপিক আছে, এটা দেখলেই মোটামুটি বৃত্ত কিন্তু আমাদের কভার হয়ে যাবে। মানে এই টপিকটা খুবই সিম্পল। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি? যদি এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি ধরলাম c1, এটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি জানি c2, এবং এই দুইটা বৃত্ত যদি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা আমি বের করতে পারি কিভাবে? যদি c1 c2 তাদের মধ্যবর্তী দূরত্ব হয় আর এরা যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সেটা হবে r1 + r2। আর যদি এরা অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে?
এইটার ব্যাসার্ধ তো ধরলাম এইটুকু, এই ছোটটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, তাহলে এখান থেকে আমরা কিভাবে এদের মধ্যবর্তী দূরত্ব বের করব? এটা যদি আবার সেম C1 C2 হয়, খুবই সিম্পল, এই C1 C2 বা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? C1 আর C2 বিয়োগফল, তাই না? এখন আমি বিয়োগ চিহ্ন না দিয়ে ডিফারেন্স চিহ্ন কেন দিছি? কারণ আমি তো শিওর না যে কে বড়, তাই না? সো আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্স চিহ্ন ব্যবহার করবো রাদার দেন মাইনাস চিহ্ন ব্যবহার করা, ঠিক আছে? সো বহিঃস্পর্শ করলে দুইটা ব্যাসার্ধ যোগ করে দিব, অন্তঃস্পর্শ করলে দুইটার ব্যবধান বা বিয়োগফলটা নিব। সো সবসময় পজিটিভ আনসার নিতে হবে, কারণ দূরত্ব তো বুঝতেই পারতেছি, দূরত্ব সবসময় পজিটিভ হবে। সো আমাদের লাস্ট যে টপিকটা, যে স্পর্শক হওয়ার শর্তটা, এটা খুবই সিম্পল, বাট এটা আমাদের অনেক বেশি পরীক্ষায় আসে, এজন্য এটা কিন্তু স্টার্ট দেওয়া একটা টপিক। খেয়াল করো, এখানে যে বৃত্তটা, এই স্পর্শকের একটা সমীকরণ, স্পর্শক একটা সরল রেখা, তাই না? তাহলে একটা সরল রেখার সমীকরণ কি হবে? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই স্পর্শকের উপর তুমি যদি বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল রেখা আঁকো, সেটা তোমার কি হওয়া উচিত? ব্যাসার্ধ হওয়া উচিত। এখন 9-10-এ একটা মজার উপপাদ্য ছিল আমাদের বৃত্ত চ্যাপ্টারে, যে স্পর্শবিন্দুগামী তুমি যেটা ব্যাসার্ধ আঁকো, সেই ব্যাসার্ধটা সবসময় স্পর্শকের উপর লম্ব হয়। মনে আছে? আশা করি মনে আছে। তার মানে এই সরলরেখাটার উপর, এই সরলরেখাটা কি অ্যাকচুয়ালি লম্ব, তাই না? তাহলে এই লম্ব দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারবো? খুব সহজে কিন্তু এই লম্ব দূরত্বটা আমরা বের করতে পারি। কিভাবে বের করব? খেয়াল করো, আমরা জানি সরলরেখা চ্যাপ্টার থেকে শিখছি, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর তুমি যদি লম্ব দূরত্ব নির্ণয় করতে চাও, তাহলে সেটা কিন্তু যেটা ফর্মুলা আছে, তাই না? ফর্মুলাটা কি ছিল? এই যে সরলরেখাটা ax প্লাস by প্লাস c, এই সরলরেখার সমীকরণে তুমি কি করবা? এই যে কেন্দ্রের স্থানাঙ্কগুলো আছে x আর y, সেগুলো তুমি খুব সিম্পলি এই x আর y এর জায়গায় বসাই দিবা। সো দেখো, এটা দাঁড়াবে ax1 প্লাস by1, আর c যেটা ছিল সেটাই থাকবে, ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা করলেই কিন্তু তুমি এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর দূরত্বটা পাবা, যেটা অ্যাকচুয়ালি তোমার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? সো একটা সরলরেখা বৃত্তের স্পর্শক হওয়ার জন্য তার ব্যাসার্ধর যে ভ্যালুটা, সেটা এই স্পর্শবিন্দু থেকে কেন্দ্রের দূরত্বের সমান আসাটা কিন্তু খুবই জরুরি, না হলে কিন্তু সে স্পর্শক হবে না। সো এই কন্ডিশনটা থেকে অনেক কোয়েশ্চেন্স কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা বলো চলে আসবে। সো এই ছিল মোটামুটি র্যাপ আপ আমাদের বৃত্ত টপিকটা নিয়ে। সো এই কয়টা টপিকের উপর ভাই আমরা যদি আয়ত্ত আনতে পারি, তাহলে কিন্তু বৃত্ত আশা করি খুব একটা কঠিন লাগবে না, তাই না? সো অনেক কিছু আমরা করছি। সো আশা করি এই ভিডিওটা তোমার অনেক কাজে লাগছে। সো যারা এইচএসসি 25 ব্যাচের আছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা কিন্তু সামনে পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা বলো, ফার্স্ট ইয়ার ফাইনাল, যে কোনো অনেক রকম পরীক্ষা দিবা। সো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক কাজে দিবে, বৃত্ত বেশি বেশি আমরা সলভ করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।